দর্শক, একদিন পরেই নতুন সরকার, নতুন সংসদ গঠিত হতে চলেছে। যখন এই গঠন প্রক্রিয়া হচ্ছে, তখন জুলাই সনদ কতটা বাস্তবায়ন করা হবে কিংবা বাস্তবায়িত হবে সেই প্রশ্নটা উঠেছে। এনসিপির বিভিন্ন নেতারা ফেসবুকে বেশ হুমকি ধামকি দিচ্ছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিণতি ভয়াবহ হবে। এখনই আন্দোলন সংগ্রামের বিভিন্ন রকমের ডাক, বিভিন্ন ধরনের আওয়াজ দেয়া হচ্ছে। তাতে করে বিএনপি একটু ভীত সন্ত্রস্ত হতেই পারে। কিন্তু শেষ পর্যন্ত নতুন সরকার গঠন এবং নতুন সংসদ গঠনের পরে সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কি হবে, উচ্চকক্ষের কি হবে, উচ্চকক্ষ কি আদৌ হবে? পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে সদস্য নির্বাচন তো অনেক দূরের কথা, উচ্চকক্ষ কি আদৌ হবে? একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না। জুলাই সনদের যে বড় একটা নিয়ম, সেটা কি বিএনপি মানতে পারবে? প্রধানমন্ত্রী হিসেবে শপথের পরেই তারেক রহমান কি বিএনপির সভাপতির জায়গা থেকে পদত্যাগ করবেন, নাকি প্রধানমন্ত্রী হিসেবে অন্য কাউকে দিয়ে তিনি বিএনপির সভাপতি থাকবেন? এই এই বিতর্কগুলো উঠেছে এবং আরও অনেকগুলো বিষয় সামনে এসেছে। এই ব্যাপারে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক জয় মামুন ফেসবুকে একটা ডিটেল পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে সংবিধানের ব্যাখ্যা, জুলাই সনদে যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে এবং বিএনপির রাজনৈতিক অবস্থান, এগুলো নিয়ে তিনি বেশ কিছু চমকপ্রদ বিষয় এখানে উল্লেখ করেছেন এবং যার মাধ্যমে আমার এই স্ট্যাটাসটা পড়লেই মনে হতে পারে যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ভণ্ডুল হবার পথে। এখন যত কথাই হোক না কেন, জুলাই সনদ বাস্তবায়িত হবে না কিংবা হওয়ার কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। তাহলে কি হবে? দেশ কি আবার একটা আন্দোলনের অপেক্ষায় থাকবে? দেশ কি আবার অস্থিরতার দিকে যাবে? সরকার পতনের আন্দোলনে যাবে এনসিপির যোদ্ধারা, এবং এবার সরকার পতনের আন্দোলনে গেলে তারা কি 24 আগস্টে যেভাবে জনতাকে ডেকে পেয়েছে, ডাকলেই রাজুতে আই বললেই রাজুতে হাজার হাজার ছাত্ররা জড়ো হয়েছে, সেই অবস্থা কি তাদের আর আছে? সেই ডাকে কি তারা এখন সাড়া দেবে কিংবা কতটা পারবে? কিংবা এই কাজ করতে গেলে সরকারে যেতে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে গেলে তারা কতটা বিতর্কিত হবে জনগণের কাছে? এই প্রশ্নগুলো উঠে আসবে। চলুন একটু আলোচনা করে দেখি জুলাই সনদের কি হচ্ছে। সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট যে অবস্থান, অর্থাৎ উচ্চকক্ষ নতুন করে তৈরি করা, সেই উচ্চকক্ষ আদৌ হচ্ছে কিনা, উচ্চকক্ষে পিআর মানা তো অনেক দূরের কথা, অনেক কিছুই হচ্ছে কিনা, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন সংসদ আসছে, নতুন সংসদের শপথ একদিন পরেই, কালকের পরেই নতুন সংসদের শপথ, নতুন সরকার গঠিত হচ্ছে। এবার প্রসঙ্গ আসছে, এই সংসদ সদস্যরা কি 2টা শপথ নেবেন? প্রফেসর আলী রিয়াজের সেই যুগান্তকারী মেথড অনুযায়ী সংসদ সদস্যরা একই সাথে এমপি এবং একই সাথে গণপরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন। শপথ নিয়ে তারা 6 মাসের যে বাধ্যবাধকতা, তার মধ্যে সংবিধান সংশোধন করে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, এবং সেটা যদি না করেন তাহলে 9 মাসের মধ্যে অটোমেটিক জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে। গণভোটে যেটা রায় হলো সেটা নিয়ে বিতর্ক রয়েছে, গণভোটের রায় আদৌ হাঁ ভোট পড়েছে কিনা সে নিয়ে বিতর্ক রয়েছে, সেটা না হয় বাদই দিলাম। কিন্তু গণভোটের যে ব্যাপারটা, যেটা সংবিধানে নেই, গণভোটের কোনো ইস্যুটাই সংবিধানে নেই, এই গণভোটের ব্যাপারটা আগামী সংসদে কি বৈধতা পাবে? বৈধতা পাওয়ার কোনো কারণ রয়েছে? এই প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলো যখন আসছে, তখন সাংবাদিক জয় মামুন খুবই গোছালোভাবে এই প্রশ্নসহ আরও কিছু ডিটেল প্রশ্ন সামনে তুলে এনেছেন। চলুন একটু দেখি যে কি কি প্রশ্ন তিনি তুলে আনলেন। তার পোস্টটা দেখে নিন, সেখানে স্ক্রিনশটটা শুধু দেখে নিন, তারপরে সেখানে আলোচনা করি। সেখানে তিনি বলছেন, জুলাই সনদের ভিত্তিতে সিনেট বা জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের উচ্চাভিলাষী পরিকল্পনা সফল হচ্ছে না। এ বিষয়টি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, অর্থাৎ উচ্চকক্ষ হচ্ছে না তিনি নিশ্চিত করছেন। সনদের এই ধারায় নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়ে বিএনপি তখনই বলেছে, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সংসদের উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ বিএনপি এটাতে রাজিই হয়নি, সুতরাং বিএনপি এটা বাস্তবায়ন করবে না।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রণীত বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে 4 মূল নীতি গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, ডক্টর ইউনূস ও আলী রিয়াজের ঐকমত্য কমিশন এই 4 মূল নীতির মধ্যে শুধু গণতন্ত্র রেখে বাকিগুলো ফেলে দিয়েছে এবং তারা রাষ্ট্র পরিচালনায় 5 মূল নীতি প্রণয়নের সুপারিশ করেছে। সেগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, যেখানে ধর্মনিরপেক্ষতা তারা বাদ দিয়েছে। এই প্রসঙ্গেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এছাড়া সংবিধান সংশোধন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে না থাকা, কারো 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া, যদিও আমরা জানি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ব্যাপারে বিএনপি একমত হয়েছে, অন্যগুলোতে হয়নি। জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই যে নিয়ম, তারপরে এটা সহ বেশ কিছু বিধান অগ্রহণযোগ্য বলে মনে করে বিএনপি। এছাড়া ঐকমত্য কমিশনে বিএনপির সাথে আলোচনা ছাড়াই সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব করেছে ডক্টর আলী রিয়াজের ঐকমত্য কমিশন। ডক্টর আলী রিয়াজ বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই গণপরিষদ গঠন করার যে নতুন ক্লজ যুক্ত করেছেন, সেটা ঐকমত্য কমিশনের কোনো মিটিংয়ে একবার আলোচনাও হয়নি। ঐকমত্য হওয়া তো অনেক দূরের কথা, তিনি নতুন সৃষ্টি করেছেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর 2 দফা শপথ অনুষ্ঠিত হবে। তার একটিতে সংসদের প্রতিনিধি হিসেবে, অন্যটিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট প্রণয়ন সহ নিয়মিত কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের গণভোটের রায় অনুযায়ী কাজ করবে। এর জন্য 180 দিন থাকবে। এ ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তাদের সাথে ঐকমত্য কমিশনের কোনো আলোচনাই হয়নি, অর্থাৎ এটা কোনো আলোচনার টেবিলেই ছিল না। অর্থাৎ আলী রিয়াজ ওখানে নতুন করে নিজের ইচ্ছা মতো ঢুকিয়ে দিয়েছেন এবং জুলাই সনদ স্বাক্ষরের পরে এটা ঢুকানো হয়েছে। তিনি বলছেন যে হঠাৎ করে এই পরিষদ গঠনের যে প্রস্তাব দেয়া হলো সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে এলো, এই প্রশ্নও তুলেছেন সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক এক সাক্ষাৎকারে বলেছেন, গণভোট কোনো সাংবিধানিক আইনসিদ্ধ ব্যাপার নয়, অর্থাৎ গণভোট সংবিধানেই নেই। তাই গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে এমন আইনি বাধ্যবাধকতা বিএনপির ওপরে নেই। অর্থাৎ এটা বাস্তবায়ন করতে হবে, এই বাধ্যবাধকতা বিএনপির উপরে থাকবে না, বিএনপি এটা বাধ্য না করতে। আর নির্বাচনে বিপুল বিজয়ের পরে বিএনপি বলেছে জুলাই সনদের বিষয়টি তারা জাতীয় সংসদের হাতে ছেড়ে দেবে, খেলা ফাইনাল। তারা বলেছে যে জুলাই সনদের ব্যাপারটা তারা জাতীয় সংসদের উপরে ছেড়ে দেবে, অর্থাৎ জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্য যা মনে করবে তাই করবে। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে। কমিশনের সহসভাপতি মার্কিন নাগরিক ডক্টর আলী রিয়াজ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে তার পুরনো পেশা শিক্ষকতায় ফিরে যাবেন। হয়তো জুলাই সনদের ফাইলটিও তিনি সাথে নিয়ে যাবেন। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে বিলুপ্ত হতে যাচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও। মাঝখান থেকে সংস্কার আর জাতীয় ঐকমত্য কমিশনের খরচের নামে, আপ্যায়নের নামে আর এই সনদকে বৈধতা দেওয়ার জাতীয় নির্বাচনের সঙ্গে একটা অসাংবিধানিক এবং অপ্রয়োজনীয় গণভোটের লেজ জুড়ে দেওয়ার নামে, হ্যাঁ ভোটের প্রচারণার নামে এই গরিব দেশের শত শত কোটি টাকা নষ্ট হলো, তার দায় কে নেবে? খুবই চমৎকার একটা প্রশ্ন তুলেছেন যে এই যে শত শত কোটি টাকা নষ্ট করা হলো এই ঐকমত্য কমিশনের নাম থেকে শুরু করে গণভোট পর্যন্ত, এর দায় কে নেবে, এই টাকা কে দেবে? 72-এর মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, নতুন সংবিধান প্রণয়ন, সংবিধান বাদ দিয়ে দেশের গঠনতন্ত্র প্রণয়ন, পুরনো সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা, গত 1.5 বছরে বহু ষড়যন্ত্র আমরা দেখেছি এই সংবিধান নিয়ে, জয় মামুন বলছেন। তিনি বলছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সংবিধান অনুসারেই শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংবিধান মেনেই বিএনপি বা তারেক রহমানের নতুন সরকার গঠনের মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। নতুন সরকারের কাছে তাই প্রত্যাশা 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং সংবিধান থাকুক রাষ্ট্রের সবার উপরে, মাথার উপরে, আইন হোক সবার জন্য সমান, আর প্রজাতন্ত্রের মালিক জনগণ। সংবিধানের এই ঘোষণাটি প্রতিফলিত হোক রাজনীতি, সংসদ, সরকার, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের সর্বস্তরে।
এই ব্যাপারে একটা ছবিও তিনি পোস্ট করেছেন, সেই ছবিটা দেখে নিন। সেখানে জুলাই সনদের যে 15 নম্বর ধারা, সেই 15 নম্বর ধারায় প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবে না। সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে 26টি রাজনৈতিক দল একমত হয়েছে, বাকি তাও একেবারে স্পেসিফিক কয়েকটা পয়েন্টে, তাও বাকি 4টি দল এতে রাজি হয়নি। 4টি দলের মধ্যে বিএনপি অন্যতম। বিএনপি বলেছে না, এটা মানা যাবে না। আরেকটা ব্যাপার কি, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, সংবিধানের উপরে স্থান দিতে হবে। মানে জুলাই সনদ হয়ে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া যে সংবিধান, সেই সংবিধানের চাইতে বড় কিছু। এটা কি মুক্তিযোদ্ধার দল, একজন বীর উত্তমের দল যে বিএনপি, এবং যে বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের অন্যতম পক্ষের শক্তি, তারা কি মুক্তিযুদ্ধকে এবং 72-এর সংবিধানকে এভাবে কলঙ্কিত হতে দেবে? যে 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান পাওয়া গেছে, সেই সংবিধানের উপরে একটি সরকার পতনের আন্দোলনের যে মানে ইস্তেহার, যে লেখা, সেই লেখাটা সেই সংবিধানের উপরে স্থান দিতে হবে। এবং মানে এর মাধ্যমে যেগুলো হবে, যেগুলো সরকার অলরেডি নির্বাহী আদেশে দিয়ে দিয়েছে, যে ইন্ডেমনিটি 31শে আগস্ট পর্যন্ত যত কিছু হয়েছে, 5 আগস্ট পর্যন্ত হলে সেটা মানার মতো ছিল, যে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের সময় যা কিছু হয়েছে তার জন্য ছাত্র জনতাকে ইন্ডেমনিটি দেওয়া হলো। কিন্তু 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে সারা দেশে, সেই ঘটনাগুলোর জন্য ইন্ডেমনিটি কেন দেয়া হলো, এই প্রশ্ন অনেকেই তুলেছেন। এখন এই ইন্ডেমনিটি কি সংসদ আনুষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে দিয়ে দেবে? আর দিয়ে দিলে পরবর্তীতে কোনো না কোনো সময় যখন বিএনপি সরকার এই প্রশ্নের মুখে পড়বে, তখন বিএনপি সরকারকে কি এই জবাবদিহি করতে হবে না? সেই রিস্ক বিএনপি সরকার নেবে? আমার মনে হয় নেবে না। জয় মামুন ঠিকই বলেছেন যে উচ্চকক্ষও হচ্ছে না, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন, এগুলো তো অনেক দূরের কথা। এবং সংবিধানের অনেক কিছু যে কাটাছেঁড়া, মূলনীতি সহ যে কাটাছেঁড়া করার চেষ্টা করেছিলেন, ব্যর্থ চেষ্টা করেছিলেন অধ্যাপক আলী রিয়াজ, সেই চেষ্টায় ব্যর্থ হয়ে গতকালকে তিনি ক্ষমা চেয়ে বিদায়ও নিয়েছেন। এবং দেখা যাবে যে সরকারের শপথ অনুষ্ঠানের আগেই তিনি হয়তো চলে গেছেন আমেরিকায়, যেমনটি আমরা দেখেছি গতকালকে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব চলে গেছেন নেদারল্যান্ডসে। তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, কিন্তু তাকে আর ধরা যাবে না, চলে গেলেন তিনি ধরা ছোঁয়ার বাইরে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।